মুসলিমবঙ্গ ৬৪ নম্বর পৃষ্ঠা। জীবন জমিনের সংকট। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে আমাদের পায়ের তলার মাটি আসলে কতটা শক্ত? বাস্তবতা হলো যে খুঁটিগুলোর উপর একটা সমাজ ও রাষ্ট্র দাঁড়িয়ে থাকে, আমাদের এখানে সেগুলো ক্ষয়ে গেছে বহু আগেই। বাইরে যখন আগুনের বৃত্ত ছোট হয়ে আসছে, তখন ভিতর থেকে ধসে পড়ছে আমাদের ভিত। বৈশ্বিক আর আঞ্চলিক পর্যায়ের মতো দেশের ভিতরেও আমরা মুখোমুখি বহুমুখী সংকটের। এমন সব সংকট যেগুলো মোকাবেলার সাধ্য বিদ্যমান ব্যবস্থার নেই। কৃষি। ১৯৫০ ও ৬০-এর দশকে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রভাব বিস্তারের লড়াই চলছিল। এই লড়াইয়ের মূল ক্ষেত্র ছিল এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীন হওয়া দেশগুলো, যেগুলোকে তৃতীয় বিশ্ব বলা হতো। কমিউনিস্টরা দরিদ্র কৃষক ও ভূমিহীনদের সামনে ভূমি সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে দাঁড়িয়েছিল। এই দাবি খুব দ্রুত ভিয়েতনাম, চীন এবং ভারতের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে। এসব অঞ্চলে কমিউনিস্টদের বাড়তে থাকা জনপ্রিয়তা নিয়ে দুশ্চিন্তায় ছিল আমেরিকা। আমেরিকানদের মতে এশিয়ায় কমিউনিস্টদের জনপ্রিয়তার পেছনে মূল কারণ ছিল দারিদ্র্য, ক্ষুধা আর দুর্ভিক্ষ। এসব সমস্যার রাজনৈতিক সমাধানের বদলে আমেরিকা একটা প্রযুক্তিগত সমাধানের উপর গুরুত্ব দিল। রাসায়নিক সার ও সেচ নির্ভর পদ্ধতিতে দ্রুত খাদ্য উৎপাদন বাড়ানোর প্রকল্প। নাম দিল সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন। এর দুটো লক্ষ্য ছিল: খাদ্য উৎপাদন বাড়িয়ে কমিউনিজমের বিস্তার ঠেকানো, এশিয়ার কৃষিকে পশ্চিমা পুঁজিবাদী বাজারের সাথে আটকে ফেলা। এই লক্ষ্য বাস্তবায়নেই ফোর্ড ফাউন্ডেশন ও রকাফেলার ফাউন্ডেশনের অর্থায়নে IRI এর মতো প্রতিষ্ঠান তৈরি হয়, যারা তৃতীয় বিশ্বে নিয়ে আসে উচ্চ ফলনশীল বীজ HYV। বাংলাদেশের মতো দেশগুলোতে উচ্চ ফলনশীল ধানের ব্যাপক চাষের পেছনে সম্ভবত এই প্রতিষ্ঠানই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই বীজ ক্ষুধার্ত, মাটির প্রাকৃতিক শক্তিতে এর ফলন হতো না, প্রয়োজন হতো বাজার থেকে কেনা রাসায়নিক সারের। এই বীজ তৃষ্ণার্ত, তার জন্য প্রয়োজন হতো গভীর নলকূপের নিয়ন্ত্রিত সেচ, যেখানে পাম্প ও জ্বালানি, ডিজেল বা বিদ্যুৎ অপরিহার্য। এই অতিথি জাত স্থানীয় রোগবালাই প্রতিরোধ করতে পারত না, প্রয়োজন হতো বাজার থেকে কেনা কীটনাশকের। ফলে কৃষক তার বীজ, সার, কীটনাশক এবং সেচ প্রতিটি উপকরণের জন্য অধিকাংশে বাজারের অধীনস্থ হয়ে পড়ল। আবহমান কাল ধরে চলে আসা কৃষি ছিল স্বয়ংসম্পূর্ণ। বীজ থাকত কৃষকের ঘরে, সার আসতো গোবর থেকে, কিন্তু সবুজ বিপ্লবের উফশী বীজের ক্ষেত্রে সর্বোচ্চ ফলনের জন্য কৃষককে একটা পুরো প্যাকেজ কিনতে হতো। এই বিপ্লব কৃষিকে বাজার নির্ভর শিল্প বানিয়ে ফেলল। বাহ্যিকভাবে উন্নয়ন মনে হলেও এটা ছিল কৃষকের স্বয়ংসম্পূর্ণতা ভেঙে তাকে নিয়ন্ত্রণ করার প্রকল্প। আজ উফশী বীজ থেকে 1 কেজি চাল উৎপাদনে 3000 থেকে 3500 লিটার পানির প্রয়োজন হয়, যার বড় অংশই আসে মাটির নিচ থেকে। অথচ আমাদের দেশেই ধানের এমন সব জাত ছিল যেগুলো বন্যার পানির সাথে পাল্লা দিয়ে বাড়ত, যেমন ভাসমান আমন বা জলি ধান। এমন জাত ছিল যা অনেক কম পানিতেই হতো, যেমন আউশ। কিন্তু আমরা এই জাতগুলো উন্নত করার দিকে যথেষ্ট মনোযোগ দেইনি। আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সদিচ্ছা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ইউএসএইড-এর মতো পশ্চিমা দাতা সংস্থাগুলোর দর্শন ও অর্থায়ন আমাদের সরকারের পলিসিকে প্রভাবিত করে আসছে। এই পানি খেকো ঋণ ও বাজার নির্ভর সবুজ বিপ্লবের মডেল বাংলাদেশের জন্য বহুমুখী সংকট তৈরি করেছে। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে। সার, কীটনাশক ও সেচের খরচ বাড়লেও ধানের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। ফলে ছোট কৃষকরা ক্রমশ ঋণ নির্ভর হয়ে পড়ছে। অন্যদিকে হাজারো দেশি ধানের জায়গায় হাতে করে কয়েকটা উফশী জাতের উপর নির্ভরশীলতা আমাদের পুরো খাদ্য সুরক্ষার ব্যবস্থাকে ভঙ্গুর করে তুলেছে, তৈরি করছে ভবিষ্যতে বহুজাগতিক কর্পোরেশনের মালিকানাধীন জিএমও ও হাইব্রিড বীজের দিকে আরও বড় নির্ভরতার পথ।
যদি এভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমরা 3টা ফ্রন্টে একসাথে ধাক্কা খাবার আশঙ্কা থাকে। ভূগর্ভস্থ পানির মারাত্মক ঘাটতি, কৃষকের বড় অংশের আর্থিক পতন এবং জলবায়ু পরিবর্তনের সময়ে খাদ্য সুরক্ষার ভাঙন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বাংলা ছিল গোটা উপমহাদেশের ব্রেড বাস্কেট বা শস্য ভাণ্ডার। মহান আল্লাহর রহমতে এই জনপদ নিজের চাহিদা মিটিয়ে বাকি ভারতেরও ভাতের যোগান দিত। কিন্তু ফিরিঙ্গিরা আসার পর উর্বর বদ্বীপ পরিচিত হয় একের পর এক ভয়াবহ দুর্ভিক্ষের সাথে। আজ ফিরিঙ্গিরা নেই, কিন্তু টিকে আছে তাদের বাণিজ্যিক কাঠামো। যে বাংলা একসময় বিশ্বকে খাওয়াতো, কর্পোরেট ও রাসায়নিক আগ্রাসনে সেই বাংলার কৃষি আজ তলিয়ে যাচ্ছে গভীর অনিশ্চয়তার গহ্বরে।